সাংবাদিক নুরুল কবিরের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সাক্ষাৎকার, সেটিকে বাংলাদেশের সাংবাদিকতা জগতের জনাব নুরুল কবিরের যে প্রশ্নের স্টাইল এবং ধরন, এটাকে আমি মনে করি একটি অনুকরণীয় সাক্ষাৎকার বটে। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে আনসার করেছেন এবং তার সেই উত্তরগুলো দিতে গিয়ে তিনি যেভাবে অত্যন্ত সরল কায় মনোবাক্যে স্বীকার করে নিচ্ছিলেন তার দোষগুলা, কোন জায়গায় তার দোষ, কোন জায়গায় আরও ভালো হতে পারত এবং তার কী কী করা উচিত ছিল, এবং যখন তার ব্যাপারে অভিযোগ এবং সমালোচনার ব্যাপারেও প্রশ্ন করছিলেন জনাব নুরুল কবির সাহেব, তিনি অত্যন্ত সরলভাবেই মেনে নিয়েছেন সেই দুষ্টুকু, এবং তিনি বলছেন সেটা আর একটু ভালো হতে পারত। আমরা সচরাচর যে সাক্ষাৎকারগুলো দেখে আসছিলাম বিগত সরকারের আমলে, বিশেষ করে শেখ হাসিনা ওয়াজেদ যখন বিদেশ সফর করে এসে বাংলাদেশের সাংবাদিকদের কাছে তার সফরের যে সার কথাগুলো তুলে ধরার চেষ্টা করতেন, দেশের মানুষের মধ্যে এক ধরনের বদ্ধমূল ধারণা তৈরি হয়ে গিয়েছিল যে এই প্রশ্নগুলো মূলত প্রধানমন্ত্রীর অফিস থেকে তাদের কিছু অনুগত দালাল সাংবাদিকদের কাছে আগেই সাপ্লাই দিয়ে দেওয়া হতো। সেই গতানুগতিক সাক্ষাৎকারের বিপরীতে দাঁড়িয়ে জনাব নুরুল কবির সাহেব অত্যন্ত দক্ষতার সহিত, তিনি নিশ্চয়ই একজন সিনিয়র সাংবাদিক, এবং যেভাবে প্রশ্নগুলো করছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সাক্ষাৎকার, আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে এটি একটি বাংলাদেশের সাংবাদিকতা জগতের এবং রাজনীতিবিদদের জন্য এই সাক্ষাৎকারটি একটি মাইল ফলক এবং অনেক কিছুই আমাদের জন্য ইঙ্গিত করে। অপরাধ, দোষ, সমালোচনা খুব সহজেই স্বীকার করে নিয়ে সেটার জন্য সংশোধনের জন্য বলা। তবে এই সাক্ষাৎকারে নিশ্চয়ই আমি বলবো, আমার অ্যানালাইসিস বলে জনাব প্রফেসর মোহাম্মদ ইউনূসের অনেকগুলা সমালোচনাও এসেছে। আমি সেই সাক্ষাৎকারটি নিয়ে সেজন্য কথা বলতে বসলাম। দর্শক, হয়তো বা ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা ধৈর্য ধরে দেখবেন, এবং সাক্ষাৎকারটাও যদি দেখতে চান সরাসরি আমি আমার কমেন্টে লিঙ্ক দিয়ে দেব। প্রথমেই তিনি স্বীকার করছেন তার ব্যর্থতার কথা। তিনি বলছেন এটা আরো সুন্দরভাবে হতে পারত। তাকে প্রথমেই প্রশ্ন করা হয়, আপনি তো মামলার বয়ে ছিলেন, আপনি তো দেশে ছিলেন না, আপনি কি জেলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন? তিনি বলছিলেন যে আমি দেশে দেশে ঘুরছিলাম, আমি দেশের বাইরে ছিলাম, তবে আমি জেলের জন্য প্রস্তুত ছিলাম এবং আমি বলছিলাম যদি কপালে থাকে তাহলে জেলে যাব। খুবই সিম্পল অ্যান্সার, কোনো রাগ ডাক নেই। পরবর্তীতে তিনি, আপনারা জানেন, আন্দোলনের সময় ফ্রান্সে ছিলেন, ফ্রান্স থেকে পরে ব্যাক করেছে, এবং তিনি বলছিলেন যে কোন দেশ থেকে কোন দেশে যাবেন, কোথায় থাকবেন, হয়তো এই ধরনের, হয়তোবা তিনি চেয়েছিলেন জেলটাকে অ্যাভয়েড করার জন্য। তারপরে ছাত্রদের আন্দোলনের ব্যাপারে যখন কথা আসলো যে আপনি বারবার ছাত্রদের মেট্রিকুলাস প্ল্যান বা ছাত্রদের বলছেন, এখানে অন্য পক্ষ, বিশেষ করে রাজনৈতিক পক্ষ এবং সেনাবাহিনীও আছে, আপনি তাদের কথা তো ততটুকু বলছেন না। তখন তিনি সরলভাবে স্বীকার করে নিলেন যে ইয়েস, ছাত্রদের অবদানটাই তো বেশি, সেই কারণেই তাদের নামটাই বেশি আসছে। অবশ্যই রাজনৈতিক দল ছিল, সেনাবাহিনীর ভূমিকাও ছিল, সেটা অস্বীকার করা যাবে না। তবে তার এই যে সরল বাক্যে, সাধারণত আমরা দেখি আমাদের রাজনীতিবিদদের অনেক ঘুরিয়ে পেঁচিয়ে সরল কথাটা স্বীকার না করে অনেকভাবে চতুরতার আশ্রয় নেওয়া উত্তর দিতে, তিনি সেটা করেননি, তিনি সরাসরি বলেছেন। এতে করে একদিকে যেমন তার সরলতা এবং খুব সিম্পলিসিটি, আমি যদি শব্দটা বলি সিম্পলিসিটিটা ফুটে উঠেছে, এটা সত্য। তবে সেই ক্ষেত্রে আরেকটু টেকনিক্যাল আনসারও হতে পারত। আমি আসছি আমার আলোচনায়। দর্শক, উপদেষ্টা নামটা নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়, এবং আমি ধন্যবাদ জানাই যে সাংবাদিক নুরুল কবির সাহেবকে, তিনি যে এইভাবে ডিরেক্টলি প্রশ্নটা করেছেন। তিনি বলছেন উপদেষ্টা, আপনি কাকে উপদেশ দেবেন? এবং বলা হচ্ছে যে আপনি আপনার পরিচিত লোকদেরকে, বিশেষ করে যাদের বাড়ি চট্টগ্রাম, আপনি যাদেরকে চিনেন জানেন ওদেরকে নিয়োগ দিয়েছেন। তিনি
খুব সিম্পলি স্বীকার করেছেন যে সেটা আমি ওইভাবে আসলে চিন্তাই করিনি। আমি চিন্তা করেছি আমার সাথে যাদের পরিচয় আছে বা পরিচিত জন আছে, যাদেরকে আমি মনে করেছি এরা আসলে ভালো হবে, আমি তাদেরকেই সিলেক্ট করেছি। এখানে বাড়ি চট্টগ্রাম না কোন বিভাগে এইটাও তিনি বলে, এটা নিয়ে খুব একটা তিনি ওইভাবে চিন্তাই করেননি। খুব সরল উত্তর। এবং তিনি বলেছেন যে উপদেষ্টা, আপনি কাকে উপদেশ দেবেন? উপদেষ্টাদের প্রধান উপদেষ্টা। তিনি বলছেন না, আমরা উপদেশ সবার কাছ থেকে সবাই নেব, তারপরে একজন তো প্রধান থাকতে হবে, সেখান থেকেই একজন পরিচালনা করবে। আমাকে উপদেশ দেবে আমার উপদেষ্টারা, আমার উপদেশ নেবে তারা, আমাদের মধ্যে আলোচনা হবে। তিনি সমন্বয়কদের কথা বলছেন, তাদেরও ভুল থাকতে পারে, তারও ভুল থাকতে পারে। তবে তিনি যেহেতু অক্ষের প্রতীক, জনাব সাংবাদিক নুরুল কবির সাহেব প্রশ্ন করছেন, আপনি যেহেতু অক্ষের প্রতীক, আপনাকেই এই অক্ষটা ধরে রাখতে হবে। এবং এই অক্ষের প্রশ্নে, পরের প্রশ্নেই তিনি বলেন যে মাঠে আমরা রাজনীতিতে দেখছি এক ধরনের বিভাজন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্রজোট এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে। তখন তিনি সরলভাবেই বলেছেন, আমি বলবো যে মাঠে তারা যাই বলুক, এটি হচ্ছে তাদের রাজনীতির এক ধরনের ট্র্যাডিশনাল ভাষা। তারা আমার কাছে এসে তো তারা সুন্দর কথাই বলে, অক্ষের কথা বলে, একসাথে থাকার কথা বলে, সংস্কারের কথা বলে। তা আমি তো মনে করি সব ঠিক আছে। তারপরের প্রশ্ন তাকে জিজ্ঞেস করা হয় যে নিহতদের টাকার ব্যাপারে যারা আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে যথাযথভাবে মূল্যায়নের কথা বলা হলেও এখন পর্যন্ত তাদের জন্য যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকাটা এখনো তাদের কাছে পৌঁছেনি। তিনি ভেরি সিম্পলি স্বীকার করে নিয়েছেন এখানে ব্যুরোক্রেসি ছিল, যার কারণে আমরা এখনো সফল হতে পারিনি, বা আমলাতান্ত্রিক জটিলতার কারণে তিনি সেই টাকাটা এখনো ভুক্তভোগীদের পরিবারের কাছে পৌঁছাতে পারেননি, বা যারা আহত হয়েছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের চিকিৎসাও পুরোপুরিভাবে নিশ্চিত করা যায়নি, বা যতটুকু প্রত্যাশা ছিল প্রত্যাশা অনুযায়ী সেটা করা যায়নি। সংস্কারের কথা যখন আসে, তিনি স্পষ্টতই বলেছেন, পরিষ্কার করেছেন যে উই আর অনলি ফ্যাসিলিটেটর, আমরা একমাত্র হচ্ছি সহায়তাকারী, আমাদের কোনো পক্ষ নেই। আমরা রাজনৈতিক পক্ষ নই, বৈষম্য বিরোধী ছাত্রজোটের পক্ষ নই। আমাদের কাজ হচ্ছে একটা ফ্যাসিলিটেট করা। আমরা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছি, মূলত রাজনৈতিক দলগুলোকেই আস্থায় নিয়ে এসে সংস্কার করবে। তিনি এই কথাটা যথার্থই বলেছেন। এখন তারপরে প্রশ্নেই বলেন যে রুটম্যাপ চান বলে রাজনৈতিক দলগুলো দাবি করে আসছিল, এবং আপনি একটা সময়সীমাও দিয়েছেন, কিন্তু তারপরেও তারা আরও স্পেসিফিক রুটম্যাপ চান। তিনি তার উত্তরে বলেছেন, দেখুন, এটা তাদের এক রাজনৈতিক ভাষা, তারা এইভাবেই বলতে থাকবে, কারণ এটা মূলত আমাদের উপর তারা চাপ যাতে জারি থাকে, সেই চাপ জারি রাখার জন্যই তিনি বলছেন যে তারা এই কথাগুলো বলছে। কারণ তিনি যা বলছেন, তিনি বলছেন এই বলার মধ্যেই নির্বাচনের একটা রুটম্যাপ ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু তারপরেও রাজনৈতিক দলগুলো তার রাজনীতির ভাষা ব্যবহার করে বলার জন্য বলছে। চাঁদাবাজদের কথা বলা হয়েছে। তাকে প্রশ্ন করা হয় পরিবহন সেক্টরের চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এই চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তিনি বলেছেন, দেখুন, চুপ পরিচ্ছন্ন না হলে এবং অসহায়ত্ব যদি তার এক ধরনের অসহায়ত্ব, আমি বলবো এই প্রশ্নের মধ্যে ফুটে উঠেছে। তিনি বলছেন চুপ পরিষ্কার না রাখলে তো আপনি দেখতে পারবেন না। হ্যাঁ, এই চুপ পরিষ্কার রাখা বলতে তিনি রাজনীতিবিদদেরকেই বুঝিয়েছেন, এবং রাজনীতিবিদরাই যদি এগিয়ে না আসেন চুপ পরিচ্ছন্ন করে, তাহলে তো তারা সুন্দর জিনিস দেখতে পারবেন না। সেটাকে বাস্তবায়িত করতে হলে তিনি আগেই বলেছেন তারা এক ধরনের ফ্যাসিলিটেটর। তাকে প্রশ্ন করা হয় ট্রাম্প এবং মোদির সম্পর্কে বাংলাদেশের উপর প্রভাব পড়বে কিনা। তিনি সরলভাবে স্বীকার করে নিয়েছেন যে এটা এক ধরনের এফেক্ট পড়তেই পারে, কারণ ট্রাম্পের যে পররাষ্ট্রনীতি এবং ট্রাম্পের সাথে মোদির এক ধরনের ক্লোজ টাই থাকার কারণে
ভারতের অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের বিরুদ্ধে যে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে বলে যে কাল্পনিক অভিযোগগুলা মার্কিন অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তুলে ধরার চেষ্টা করছে, তাতে করে হয়তোবা ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে বলেই তিনি মত দিয়েছেন। শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নে যে প্রশ্নটা করা হয়, আমার কাছে মনে হয়েছে তিনি এই প্রশ্নটাতে একটু টেকনিক্যালি আনসার দিচ্ছেন, কিংবা শেখ হাসিনার ফেরানোর ব্যাপারটা এটা আমরা সকলেই বুঝি যে ভারত যদি ফেরত দিতে না চায় তাহলে তাকে আনাটা টাফ হবে। তাছাড়া তারা নানা ধরনের অভিযোগ দায়ের করতে পারে, এমনকি ইন্টারন্যাশনাল কোর্টের কাছেও দায়ের করতে পারে যে বাংলাদেশে শেখ হাসিনা যদি এখন ফেরত যান তিনি মনে করছেন যে এখন তিনি বাংলাদেশের ন্যায় বিচার পাবেন না। কাজে সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে জনাব ইউনূস সাহেব এই প্রশ্নের আনসারটা একটু পাশ কাটিয়ে গেছেন। এখন তারপরে তাকে প্রশ্ন করা হয় যে কোন দেশ থেকে কোন দেশে যাওয়া যায়, তিনি হয়তো যাই হোক ওইটা তার মানে মামলার ব্যাপারটা। তারপরে আসেন যে রাজনৈতিক দল নিয়ে তাকে প্রশ্ন করা হয় যে 1/11-এর সময় আপনি একটি রাজনৈতিক দল করেছিলেন, পরে আপনি রাজনৈতিক দল গঠন থেকে দূরে সরে এসেছেন। এই প্রশ্নের জবাবে তিনি বলেন যে তিনি শুরু করেছিলেন, কিন্তু যখন দেখলেন যে বিষয়টা অনেকভাবেই চলে আসতেছে, অনেক আঙ্গিক মানে অনেক সাইড থেকেই এটা নিয়ে সমালোচনা শুরু হয়ে যাচ্ছে, এবং তার দেখা গেছিল যে যারা মূলত আমি মনে করি তাকে এই রাজনৈতিক দল করার জন্য উৎসাহ দিয়েছিল তারা মূলত এখান থেকে সরে গিয়েছে, আমি যেটা মনে করি। আর সে কারণেই তিনি আবার কয়েক সপ্তাহ পরেই কি করলেন, রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া থেকে নিজেকে গুটিয়ে নিলেন। তারপরে বলা হচ্ছে যে বিগত তিনি বলছেন যে চাপে ছিলেন, সে কারণে তিনি সরিয়ে নিলেন। তারপরে তাকে প্রশ্ন করা হয়, যাই হোক আমি এত ডিটেলস যাচ্ছি না, আমি যেটা আমার যে উদ্দেশ্য নিয়ে আমি এই ভিডিওটা করছি, কারণ লম্বা হয়ে যাচ্ছে, যে তার এই যে প্রশ্নগুলোর থেকে তিনি যে সরল মনে যে আনসারগুলো দিয়েছেন, এবং এটার দ্বারা নিঃসন্দেহে আমরা যে কনক্লুশন টানতে পারি তার এটা এক ধরনের সিম্পলিসিটি, কিন্তু এই সিম্পলিসিটি প্রকাশের মধ্য দিয়ে তার প্রশাসনিক, আমি যদি মূল্যায়ন করি আমাকে এইভাবেই বলতে হচ্ছে যে প্রশাসনিক যে দক্ষতা, আমি আবারও বলছি সিম্পলিসিটি প্রমাণিত হয়েছে তার সাক্ষাতের মধ্য দিয়ে, কিন্তু প্রশাসন চালানোর যে দক্ষতা, যে টাফনেস, বারবার তাকে বলা হচ্ছে আপনারা টাফ হন, আপনারা অ্যাকশন নিন, কিন্তু দেখা যাচ্ছে ফিল্ড লেভেলে ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন কি করতে পারছে না, অনেকগুলা অর্ডার ইমপ্লিমেন্ট করতে পারতেছে না, টাফ হতে পারতেছে না পুলিশ প্রশাসন। এটা একটা কারণও হতে পারে পুলিশ প্রশাসন এখনও ঠিকমতো মাঠে কাজে নামেনি, সেনাবাহিনী দিয়ে চালাতে হচ্ছে। এটা যেমন তার অ্যাডমিনিস্ট্রেটিভ উইক পয়েন্ট ফুটে উঠেছে, পাশাপাশি আমাদেরকে এদেশের মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছে যে একজন রাজনীতিবিদের তার যদি ভুল হয়, কোনো কিছু যদি তার সিদ্ধান্ত নিতে রং ওয়েতে যায়, তাহলে তার সরল মনে এটা স্বীকার করা উচিত, এবং ভালো যে কী হবে এইটার জন্য মানুষের সাজেশন চাওয়া, রাজনীতিবিদদের পরামর্শ চাওয়া একজন রাজনীতিবিদের উচিত। অন্তত তার এই ইন্টারভিউ থেকে এইটুকুই ফুটে উঠেছে। বিশেষ করে বিগত ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা ওয়াজেদ যেভাবে শিখিয়ে দেওয়া প্রশ্নের আনসার দিতেন তুতা পাখির মতো, এইভাবে তিনি কোনো আনসার দেননি। যেটা ভুল হয়েছে স্বীকার করেছেন, যেটা আরও সুন্দর হতে পারত। তবে এখানে সমালোচনা থেকেই যায়, বিশেষ করে তার উপদেষ্টা নিয়োগের ব্যাপারে, অনেক উপদেষ্টার ব্যাপারে এই প্রশ্ন উঠছে তাদের দক্ষতা নিয়ে, তো তিনি তো সেটাকে রেকটিফাই করতে পারতেন, তিনি চেঞ্জ করতে পারতেন, আরও নতুন কিছু উপদেষ্টা দক্ষ কিছু লোককে নিয়োগ করতে পারতেন, কিন্তু কেন তিনি সেটা করছেন না, নাকি তাকে কোনো একটা জায়গার থেকে তাকে করতে দেওয়া হচ্ছে না। এমনকি তাকে এই প্রশ্ন করা হয়েছিল যে আপনাকে এই উপদেষ্টাগুলোর নামগুলো কে প্রস্তাব করেছে, তিনি সরাসরি বলছেন যে কেউ প্রস্তাব করেনি, আমি যাকে চিনি বা যার সাথে আমার জানাশোনা আছে মনে করেছি তারা কাজ করতে পারে, বা অতীতে যাদের অভিজ্ঞতা ছিল এই ধরনের কয়েকজনকেও নিয়ে নেওয়া হয়েছে। যাই হোক দর্শক, আমি আমার বিশ্লেষণ এইভাবে তুলে ধরলাম। আপনারা যদি আপনাদের আরও সুচিন্তিত মতামত থাকে আপনারা লিখতে পারেন আমার কমেন্টে,
এবং আজ এই পর্যন্তই।